হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব 11-12। সন্ধ্যা নেমেছে শহরের বুকে। পশ্চিমের আকাশে লালচে ছায়া মিলিয়ে গিয়ে ধীরে ধীরে গাঢ় নীল অন্ধকার চেপে বসছে। অলিতে গলিতে জ্বলে উঠেছে সোডিয়াম আলো। হালকা হলুদ আলোয় যেন একরকম কল্পলোক তৈরি হয়েছে। চায়ের দোকানগুলোর সামনে ছোট ছোট দল বসে গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছে। আড্ডায় গা ভাসিয়ে দিচ্ছে সারাদিনের ক্লান্তি ভুলে। কারো মুখে অফিসের গল্প, কারো মুখে রাজনীতি, আবার কারো মুখে রূপকথার মতো প্রেম। এদিকে শহরের ব্যস্ত রাস্তাগুলোতে কর্মজীবী মানুষজন ফিরছে আপন গন্তব্যে। কেউ ধুলো জমা বাসে হেলে দুলে, কেউ আবার নিজের প্রাইভেট কারে আরামে। সব মিলিয়ে শহর যেন এক থেমে থাকা অথচ চলমান চিত্রপট। জলিল কালো রঙের প্রাইভেট কারটা ধীরে ধীরে খানবাড়ির গেটের সামনে এনে দাঁড় করালো। সাবিয়া অস্থির চিত্রে সামনের সিটে বসা জলিলের দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করলো, কি হলো, পৌঁছে গেছি? জলিল মাথা নিচু করে সম্মান দেখিয়ে উত্তর দিল, জি ম্যাডাম, বাড়ির সামনেই আছি। যাক, বাঁচা গেল। হালকা হাঁপ ছেড়ে বলল সাবিহা, যেন দীর্ঘ সফরের ক্লান্তি কাঁধ থেকে নেমে গেল। গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে তালহা দ্রুত নেমে পড়ে লাগেজের দিকে ছুটল। জলিলকে ইশারা করল, ভাই ধরো তো একটু, ভারী লাগছে এগুলা। ওদিকে তাসলিমা খাতুন ধীরে ধীরে মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামলেন। কোমরে এক হাত রেখে অসহিষ্ণু স্বরে বললেন, আহা, এতক্ষণ বসে থাকতে থাকতে কোমরটাই যেন জমে গেল। তারপর তালহার দিকে তাকিয়ে বললেন, তালহা, তোরা ব্যাগপত্র নিয়ে ভেতরে আয়, আমরা একটু এগোলাম। ওকে মা। তালহা হাত উঁচিয়ে সাড়া দিল। তাসলিমা খাতুন মেয়ের হাত ধরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেলেন। বসার ঘরের সোফায় চুপচাপ বসে আছে ওরা। সামনে টিভি চলছে, স্ক্রিনে ভেসে উঠছে ভয়াবহ সব দৃশ্য। নিউজ চ্যানেলের প্রতিবেদক গলায় কষ্ট গুঁজে বলছে, ফিলিস্তিনে আজও নিহত অসংখ্য মানুষ। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে যেন মৃত্যু আর ধ্বংসের মিছিল। ওরা মনোযোগ দিয়ে সব দেখছে, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মেয়েটার মনটা অসম্ভব নরম। অন্যের কষ্ট সহজে নিজের মধ্যে টেনে নেয়। হাজারো মানুষের কান্না, ভাঙা ঘর, খালি চোখে আকাশের দিকে তাকিয়ে থাকা শিশুদের চেহারা যেন তার বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। নিঃশব্দে রবের কাছে দুহাত তুলে মোনাজাত করে, হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের মানুষগুলোকে রক্ষা করো। ওদিকে পাশে বসে থাকা তামান্না যেন একেবারেই ভিন্ন জগতে। তার চোখে নেই কোনো আলোড়ন, মনেও না। অকারণে চুপচাপ বসে থাকলেও চোখের কোণায় বিরক্তির ছাপ। এইসব খবর তার ভালো লাগে না। তার মন পড়ে থাকে স্টার জলসা কিংবা জি বাংলার রঙিন দুনিয়ায়। সেখানে নাটকের নায়িকা কাঁদে, তবু সেটা তামান্নার কাছে বাস্তবের চেয়ে অনেক বেশি মনোহর লাগে। ভাবি, এসব ভালো লাগছে না, একটু স্টার জলসায় দেন। ওরা হাসলো তামান্নার কথায়। চ্যানেল পাল্টে দিতে দিতে বলল, কি কি নাটক দেখো তুমি? তামান্না হাসি মুখে আগ্রহ নিয়ে বলতে লাগলো, দুই শালিক। তামান্নার কথা শেষ করতে পারেনি, হঠাৎ করেই দরজার দিকে ভেসে এলো কলিং বেলের টুনটুন শব্দ। শব্দটা কর্ণগহ্বরে ঢুকতেই গা ছমছম করে উঠল তার। হন্তদন্ত হয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো সে। কে এলো এখন? আপনার চাচি শাশুড়ি এসেছে, সাথে ওনার ছেলে মেয়ে। ওরা চমকে উঠল। আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, অথচ সে কিছুই জানে না। ঠোঁটের কোণে হালকা বিস্ময় ছাপিয়ে গেল। তামান্না দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। দরজার ওপারে দাঁড়িয়ে আছেন তাসলিমা খাতুন। হালকা রঙের শাড়ি, চুলে ধূসরতার ছোঁয়া, পাশে সাবিহা। চোখে হালকা ক্লান্তির আর সফরের ধুলো। তামান্না মুখে হাসি ফুটিয়ে বলল, ভেতরে আসেন আপনারা, ভাইয়া এখনই এসে পড়বে। তামান্নার কথায় কোনো জবাব না দিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো তাসলিমা খাতুন আর সাবিহা। চোখে মুখে একটা অদৃশ্য বিতৃষ্ণার ছাপ। সাবিয়া একটু থেমে তামান্নার দিকে ঘুরে বলল, এমনভাবে বলছো যেন আমরা এই বাড়ির অতিথি আর তুমি বাড়ির মালকিন। কণ্ঠে ছিল তীক্ষ্ণতা, তাচ্ছিল্যের শীতল ছায়া। তামান্না কিছু বলল না, চোখ নামিয়ে নিল নিঃশব্দে। এতক্ষণে ওরা উঠে দাঁড়িয়েছে। একটু কাঁধ সোজা করে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো। সাবিয়া এগিয়ে এলো তার দিকে, ঠোঁটের বিদ্রুপের হাসি টেনে বলল, বাড়ির কাজের মেয়েগুলো তো সব দারুণ সুন্দরী। আরিসের চরিত্র তো বেশ ভালো জানতাম, এমনটা হলো কখন? অরার মুখ থমকে গেল, চোয়াল শক্ত হলো মুহূর্তেই। কথাগুলো যেন হাওয়ার মতো এসে গায়ে বাজলো, ঠান্ডা অথচ কাটার মতো। তার মানে আরিসের আত্মীয়রা অরার বিষয়ে কিছুই জানে না? এবং এর থেকেও বড় প্রশ্ন,
সাবিহা আরিশকে এমন চোখে দেখে, কিন্তু কেন? আরিশের কি চরিত্রে সমস্যা আছে? অরার মনের মধ্যে ঝড় উঠল। সে কিছু বলার আগেই তাসলিমা কড়া কণ্ঠে সাবিহাকে থামালো। সাবিহা, চুপ করো তো, এসব বাজে কথা বলার দরকার নেই এখানে। সাবিহা বিরক্তির ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল, যেন সে কিছুই বুঝতে চায় না। তামান্না আর সহ্য করতে পারল না। এবার এগিয়ে এলো সামনে। গলা খানিকটা কাঁপছিল, তবু ধীর কণ্ঠে বলল, আরিশ ভাইয়া তেমন মানুষ নন আপা। আমি বাড়ির কাজের মেয়ে ঠিক, কিন্তু ওরা ভাবি নয়। উনি আমাদের ভাবি, ভাইয়ার স্ত্রী। ঘর যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সাবিহার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গলায় চাপা উত্তেজনা নিয়ে সে বলল, হোয়াট, আর ইউ জোকিং? তাসলিমা খাতুনের মুখেও গভীর বিস্ময়। তিনি এক পা পিছিয়ে গিয়ে অরার দিকে তাকালেন, জানার চেষ্টা করলেন সত্যি কি এই মেয়েটি আরিশের বউ? আরিশ সত্যি বিয়ে করে ফেলেছে, অথচ বিয়ের কথা জানালো না। এরকম অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে আরিশ, তাও কি ধরনের চালচলন! এই দেখো না, জামা কাপড় সস্তা বেমানান, রুচিটাও একেবারে থার্ড ক্লাস। নিশ্চয়ই কোনো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই না? সাবিহার কথাগুলো যেন বিষের মতো ছুঁড়ে এলো। ঘরের হাওয়া ভারী হয়ে উঠল। অরার চোখ ছলছল করছে, সে কিছু বলছে না, কিন্তু তার দৃষ্টি যেন বলছে, আমি কি এতটাই অযোগ্য? মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, এখনই হয়তো টুপ করে অশ্রুর বৃষ্টি নামবে। তাসলিমা খাতুন দাঁতে দাঁত চেপে রাগ সামলাচ্ছেন। তার মুখে বিরক্তির রেখা স্পষ্ট। মনের ভেতর একটা ঝড় বইছে। এমন অপমানজনক পরিস্থিতি তিনি কল্পনাও করেননি। ভেবেছিলেন একরকম চাপ দিয়ে হলেও সাবিহার সাথে আরিশের সম্পর্কটা পাকাপোক্ত করবেন, কিন্তু এখন সেই চেষ্টার মাটিতে একরাশ ধুলো। তামান্নার মেজাজ গরম হয়ে উঠেছে, ভেতরটা রীতিমতো জ্বলে যাচ্ছে। ভাবি কেন কিছু বলছে না এদেরকে? এই মেয়েটা কেমন করে এত বড় গলা করে এমন অপমান করলো? ভাবিও তো কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে সহ্য করে যাচ্ছে সব। নেহাত সেই বাড়ির কাজের লোক, নয়তো এতক্ষণে জবাব দিয়ে দিত। ঘরে এক অস্বস্তিকর নীরবতা। বাতাস থেমে গেছে, সময় যেন থমকে আছে। এমন বোবার মতো দাঁড়িয়ে আছো কেন? ভাবটা এমন দিচ্ছ যেন কথাই বলতে জানো না, অথচ ঠিকই আরিশকে ফাঁদে ফেলে বিয়েটা করে নিলে। সাবিহার কণ্ঠে বিদ্রূপ, চোখে মুখে ঘৃণার ছাপ। সাবিহা! আচমকা দরজার কাছ থেকে তীব্র গর্জনের মতো ভেসে এলো আরিশের কণ্ঠ। সবাই চমকে তাকালো সেদিকে। তার গলার তীব্রতা, চোখের রক্তবর্ণ, রাগ মুহূর্তেই ঘরের পরিবেশ বদলে দিল। সাবিয়া শুকনো ঢোক গিলল, অপ্রস্তুত মুখে পেছনে সরে দাঁড়ালো। তাসলিমা খাতুন তাড়াতাড়ি এগিয়ে এসে হাসি চাপা দিয়ে বললেন, কেমন আছিস আরিশ? আরিশ উত্তর না দিয়ে সাবিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। সাবিয়া ভয়ে মাথা নিচু করে রেখেছে। যে ধমকটা লোকটা দিয়েছে তা সইতে পারা সহজ নয়। অরা ইজ মাই ওয়াইফ। আমাকে যে সম্মান দেওয়া হয় তাকেও ঠিক সেই সম্মান দিতে হবে। আমার স্ত্রীর প্রতি কোনো অসম্মান আমি সহ্য করব না। যে তাকে অসম্মান করবে এই বাড়িতে তার জায়গা নেই। ডু ইউ গেট দ্যাট, সাবিহা? সাবিয়া নিচু স্বরে বলল, ঠিক আছে। সে সরি টু অরা। সাবিয়া একবার অরার দিকে তাকালো। আরিশ ফের বলল, সে সরি রাইট নাও। আরিশের ধমকে ভয় পেল সাবিয়া, মুহূর্তেই বলল, আই এম সরি অরা। অরা না, ভাবি বলে ডাকো, সম্পর্কের দিক থেকে সে তোমার বড়। আই এম সরি ভাবি। অরা একটু অপ্রস্তুত হয়ে গেল, থেমে থেমে বলল, এসবের দরকার নেই আপু, একসাথে থাকতে গেলে এমন ছোটোখাটো কথা হয়ে যায়, আমি কিছু মনে করিনি। সাবিয়া মেখে হাসলো। ইতিমধ্যে তাল্লাহ এসে গেছে। আরিশ তাসলিমার সামনে গিয়ে দাঁড়ালো। কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ। তুই তো ভালোই আছিস, বিয়ে করলি, একবার জানাতেও তো পারতি। তালহা অরার পাশে গিয়ে হেসে বলল, বলার সুযোগ পেলে তো বলবে মা। এমন আগুন সুন্দরী ভাবি পেয়ে ভাইয়ার ডানে বামে না তাকিয়ে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে। অরা মৃদু হাসলো। আরিশের দৃষ্টি অরার দিকেই। তালহার দিকে এগোলো সে। অরা ভয় পেল তাতে। এই লোক কি তালহাকে কিছু বলবে? আতঙ্কে অরার চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তালহার সামনে গিয়ে কাঁধে হাত রাখলো আরিশ। একদম ঠিক বলেছিস তালহা, তোর ভাবিকে হারিয়ে ফেলার রিস্ক নিইনি। হে হে, জানতাম। গুড বয়, আজ থেকে ওরাকে ভাবি না, ভাবিমা বলে ডাকবি তুই। ভাবিমা? এটা আবার কেমন ডাক? তালহা অবাক চোখে অরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। অরা গলা একটু খাদে নামিয়ে শান্তভাবে বলল, জানি না, উনিই জানেন। এইবার আরিশ তালহার থুতনি ধরে মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালো।
আমার দিকে দেখ বেটা, আমি বলছি আমার বউয়ের দিকে কম কম দেখবি। বড় ভাবি মানেই মায়ের সমান, তাই ভাবি মা, ঠিক আছে? তালহা দুদিকে মাথা নাড়িয়ে একটু দুঃখী মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই ঠিক। বউ তোমার, কথাও তোমার। আমরা সিঙ্গেল মানুষ, আমাদের আর কি আছে জীবনে। তালহার কথায় তামান্না খিক করে হেসে উঠল। ওরাও মিটিমিটি করে হেসে ফেলল। যাক, যে ভয়টা ওরা পাচ্ছিল তেমন কিছুই হলো না। এনিওয়ে চাচি সাবিয়া, তোমরা নিজেদের ঘরে যাও। লং জার্নি করেছো, রেস্ট নাও। ডিনারে দেখা হবে। সাবিয়া মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রাগে গা টান টান হয়ে আছে মেয়েটার, কিন্তু মুখে কিছু বলার সাহস পাচ্ছে না। তাসলিমা খাতুন হালকা হেসে বললেন, ঠিক আছে, চলুন আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই। সাবিয়া আর তাসলিমা তামান্নার পেছন পেছন হাঁটা শুরু করলো। যাবার আগে তাল্হা দাঁড়িয়ে হেসে বলল, ভাবিমা, রুমে গেলাম, রাতে জমিয়ে আড্ডা হবে, কেমন? আরিশ তখনও সংযত চোখে চুপচাপ ওরার দিকে তাকিয়ে আছে। তালহার কথায় ওরা কিছু না বলে শুধু মাথা হেলিয়ে সম্মতি জানালো। এরপর তালহাও নিজের ঘরের দিকে পা বাড়ালো। পেছনে ফেলে গেল একটা ভরাট অথচ নীরব মুহূর্ত। রাত অনেক গভীর, গোটা শহর ঘুমের আবরণে ঢেকে গেছে। নিঃসার নিস্তব্ধ। আকাশে চাঁদ নেই আজ, কেবল ঘন কালো মেঘের দল ছেকে আছে চারদিক। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। সারাদিনের তীব্র রোদের তাপদাহনে গোটা শহর হাঁসফাঁস করছে। এক পশলা বৃষ্টির অপেক্ষায় গোটা শহর ও শহরের মানুষজন। জানালার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত শহর দেখছে আকাশ। চোখে ঘুম নেই তার, ঘুম হারিয়ে গেছে ছেলেটার। নিজের ভালোবাসার নারী অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ভাবতে গেলেই আকাশের ঘুম উড়ে যায়। এই ভাবনাটাই আকাশকে ভেতর থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। বুকের ভেতর কেমন অসহ্য এক শূন্যতা। যন্ত্রণার মতো নয়, আগুনের মতো। নীরব, অথচ সব কিছু ছারখার করে দেয়। হাওমাও করে কাঁদে। সময় গেলে সাধন হয় না। কেন যে ওরাকে মনের কথা বলতে এতটা দেরি করে ফেললো, সেই আফসোস আজীবন থেকে যাবে আকাশের। এই শহরে আকাশের মতো হাজারো প্রেমিক আছে, যারা ঠিক এমন রাতে জানালার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে, অথচ সেই নিঃশ্বাস কোনোদিন পৌঁছায় না প্রেমিকার কানে। তারা শুধু হারায় প্রতিদিন প্রতি মুহূর্তে, ভালোবাসা পায় না, পায় কেবল স্মৃতির যন্ত্রণাদায়ক ছায়া। মাঝরাতে পেটের উপর প্রচণ্ড ভারী কিছু অনুভব করায় ঘুমন্ত অবস্থায় ছটফট করে উঠল ওরা। সারা শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। মাথা ঘোরাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘরে বিদ্যুৎ নেই, বাইরে শুরু হয়েছে ভয়ানক ঝড়। মেঘের গর্জনে কেঁপে উঠছে যেন পুরো পৃথিবী। জানালার পর্দা ঝড়ো হয়, একটানা নড়ছে। সাথে সাথে বৃষ্টির হালকা ফোঁটা জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছে। তীব্র অস্বস্তি আর ভয়ের মধ্যে ওরা অবশেষে চোখ মেলে তাকালো। আধো আধারে দেখতে পেল একটা ছায়ামূর্তি তার বুকের উপর বসে আছে। দুপাশে পা ছড়িয়ে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেল ওরার। চোখ বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে, ভয় যেন জমে বরফ হয়ে গেছে রক্তে। চিৎকার করতে যাচ্ছিল সে, ঠিক তখনই ছায়ামূর্তিটা হঠাৎই ঝুঁকে তার মুখ চেপে ধরল শক্ত করে। ফুসফুস থেকে বের হওয়া বাতাস আটকে গেল। হিসিয়ে কানে বলল, ইজ দিস ইয়োর হাজবেন্ড হামিংবার্ড? ভয় পেও না। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে এটা আরিশ? চোর ডাকাত অন্তত নয়। আরিশ ওরার মুখ থেকে হাত সরিয়ে নিতে ওরা উত্তেজিত হয়ে শুধালো, আপনি এটা কি করছিলেন? এভাবে কেউ গায়ের উপর? চুপ, একদম চুপ। দুই গালে হাত রেখে বলল সে। আরিশের ফিসফিসে কণ্ঠ এক ধরনের গা ছমছমে অনুভব লুকিয়ে আছে। ওরা সেটা স্পষ্টই টের পাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে গেছে মেয়েটার। সত্যি চুপ করে গেল সে। বিদ্যুৎ চমকানোর আলোতে মাঝে মধ্যে ঘর আলোকিত হচ্ছে। ওরা আরিশকে দেখছে। অর্ধনগ্ন অবস্থায় আছে সে। পরনে কেবল একটা হাফ প্যান্ট। চুলগুলো এলোমেলো কপালে পড়ে আছে। কপালে বুকে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জল করছে। চোখ মুখ কেমন লাগছে আরিশের। রেগে আছে নাকি শান্ত হয়ে আছে কিচ্ছু বুঝতে পারছে না ছোট্ট পাখিটা। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। তালহাকে কেমন লাগে হামিংবার্ড? আমার থেকে বেশি চার্মিং, হ্যান্ডসাম? তুমি ওর দিকে ওভাবে হেসে তাকিয়েছিলে কেন বলো তো? আরিশের এমন কথায় বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল ওরা। কি বলছে এই লোকটা? তালহা তো তার নিজের কাজিন। ওরা এতটা অবাক হয়ে গেছে যে
কি বলবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে কিছু না বলে শুধু চুপ করে আরিশের দিকে তাকিয়ে থাকে, যেন পুরো দৃশ্যটি এক বিভ্রান্তি। আরিশ আবার বলল, কি হলো লিটল বার্ড, আনসার মি। কেন তাকিয়েছিলে? কই আমার দিকে তো কখনো মিটিমিটি হেসে তাকালে না। দেখুন, আমি এমনি হেসেছিলাম কেবল, আপনারই তো আত্মীয় সেজন্য। আচমকা গলা চেপে ধরার ভঙ্গিতে গলায় হাত রাখলো আরিশ। ভয়ে গলা শুকিয়ে গেছে অরার। আমি বলেছি আমার আত্মীয় স্বজনের সাথে হেসে হেসে কথা বলতে? বলিনি তো হামিংবার্ড, তাহলে কেন হাসলে? আমার ভুল হয়ে গেছে, আর কখনো। ভুলের শাস্তি পেতে হবে তো, বিনা শাস্তিতে কাউকে ছেড়ে দিলে সে আবারও একই কাজ করে লিটল বার্ড, বুঝতে পেরেছ? আরিশ কি করতে চলেছে? অরার শরীর কাঁপছে, বাইরের ঝড়ের থেকেও বড় ঝড় অরার মনে বইছে। এ তো বদ্ধ উন্মাদ, এই লোকের সাথে কিছুতেই থাকবে না ওরা। মনে মনে নিজেকে এসব বলে শান্ত করতে চাচ্ছে সে। আরিশ মুচকি হাসল, ঠোঁটের কোণে তার রহস্য। অরার চোখ বড়সড় হয়ে গেছে। আরিশ ধীরে ধীরে অরার ঠোঁটের দিকে অগ্রসর হচ্ছে। অরা ছটফট করতে করতে বলল, প্লিজ ক্ষমা করে দিন, আর করব না আমি, প্লিজ। আই ওয়ান্ট হার্ট ইউ হামিংবার্ড, শুধু সব কিছু অসহ্যকর করে তুলব তোমার কাছে, এটাই তোমার শাস্তি। ওরা ঠিক বুঝলো না আরিশের কথা। আবারও জোর করে মিলন করবে সে, নাকি অন্য কিছু। অরার ভাবনার গতির চেয়েও আরিশের ক্ষিপ্ততা যেন বেশি। অরার কোমল ঠোঁট জোড়া আরিশ তার নিজের দখলে নিয়ে ফেলল। সে অরার দুহাতে হাত রেখে সমস্ত শরীরে নড়াচড়াও বন্ধ করে দিয়েছে। আরিশের আগ্রাসী চুম্বন সহ্য করতে কষ্ট হচ্ছে অরার। ঠিকমতো নিঃশ্বাস না নিতে পারার ফলে দম বন্ধ হয়ে আসছে এমন অনুভূত হচ্ছে, তবে ঠোঁটে ব্যথা পাচ্ছে না। এভাবে কতক্ষণ চলল ওরা জানে না, বুঝতে পারছে না। যখন ওরার চোখে জল ছলছল করে উঠল, ঠিক তখনই আরিশ তাকে মুক্ত করল। ফাঁসির আসামি ছাড়া পেলে যেমন ঘন ঘন নিঃশ্বাস ফেলে, ওরাও তেমনভাবে হাঁ করে নিঃশ্বাস নিতে লাগলো। আরিশ মুচকি হেসে অরার পাশে শুয়ে পড়ে, তাকে হাতের উপর শুয়ে দিল। ওরা এখনও স্বাভাবিক হতে পারেনি, দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমি আমার কথা রেখেছি, ঠোঁটে কোনো ব্যথা দেইনি, কেটে যায়নি শুধু। আরিশের হাসিটা বড্ড বিশ্রী, ভয়ঙ্কর মনে হচ্ছে ওরার, যেন মানুষরূপী কোনো শয়তানের হাসি। আরিশ আবার বলতে লাগলো, শুধু কিস করেছি, এই ঠোঁট দিয়ে হেসেছিলে তখন। সেজন্য শাস্তিটা ঠোঁটের জন্য বরাদ্দ ছিল। শান্ত হও হামিংবার্ড, একটা কিস ছিল শুধু, আর কিছুই না। ওরা থরথর করে কাঁপছে। আরিশকে এক ফোঁটাও বিশ্বাস করে না সে। শুধু কিস করে থেমে থাকবে বলে মনে হয় না তার। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি পাখি, ঘুমিয়ে যাও, কালকে শপিং করতে নিয়ে যাব। সাবিহা কি বলল শুনলে তো? তোমার সাজসজ্জা নিয়ে কথা বলেছে সে, জবাবটা তো দিতে হবে। অরার কানে অন্য কোনো কথা ঢুকছে না এখন। ছোট্ট পাখির মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে কেবল, শরীরে ক্লান্তি, মনে ভয়। সত্যি সত্যি চোখ বন্ধ করে ফেলছে সে। ঘুমাও হামিংবার্ড, ঘুমাও। ওরা চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল অনেকক্ষণ। মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফলে একটা সময় পর আরিশের হাতের উপরে ঘুমিয়ে পড়ল সে।